জি। আচ্ছা, এইটা হলো আমাদের মেইন ডেটা সেট। আমরা টপিকটা আমি একটা খসড়া করেছি, আপনারা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। মেজারিং দ্য ইম্প্যাক্ট অফ মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম অন বরোয়ার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এটা করছে আমাদের। এটা টোটাল আমি এখানে প্রায় 500-550 মতো ভ্যারিয়েবল ছিল। এটা আমি আপনাদের জন্য যেটা করছি, দেখেন এখানে আমি নিয়ে আসছি এটা 167টা নিয়ে আসছি ভ্যারিয়েবলে। 167 তো অনেক। হ্যাঁ, কিন্তু এর থেকেই করলে আমরা যে আমরা যেটা প্রেজেন্ট করব ওই ভ্যারিয়েবল গুলো কভার করবে না। তারপর তো আমি অনেক ড্যামি ভ্যারিয়েবল গুলো আমি এখান থেকে বাদ দিয়েছি, যেগুলো আমি পরে হয়তো তৈরি করে নিয়েছি ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমি ওই 167টা মেইন রাখছি, আপনারা ইচ্ছা মতো আপনাদের দরকার মতো এটা হয়তো করে নিতে পারবেন। আর কামাল ভাইয়ের সাথে কথা অনুযায়ী 2-1টা ড্যামি ভ্যারিয়েবল আমি রেখেছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এটার মেইন ফোকাসটা ছিল, সরি আমাদের এটা একটু এটা আমাদের 12টা জেলার উপর ডেটা। এটা 12টা জেলার থেকে আমাদের টোটাল স্যাম্পল সাইজ হলো এখানে 1550। আমি এটা কমাই নাই, আপনারা বলছেন 300-400 রাখার জন্য, তা আমি আপাতত এইভাবে দিয়েছি, দরকার হলে আমি কমাই দিব অবজারভেশন গুলা, সমস্যা নাই। না, স্যাম্পল কম বেশি তো খুব একটা এফেক্ট করে না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ বাকিটা তো ওইটা তো ক্যালকুলেট করবে ওই সফটওয়্যারই। সফটওয়্যার, এই জন্য আমি ওইটাতে হাত দিই নাই, যে আপনারা এটা দেখার পরেও যদি বলেন দেন আমি নয় ওইটাই করব। এই হলো আমাদের মেইন। এটা এখানে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা প্রথমে একটু আমাদের অবজেক্টিভ গুলো নিয়ে আসলাম, লিটারেচার রিভিউ আনলাম, এ নিয়ে আমরা ডেমোগ্রাফিক একটা বর্ণনা আমরা দিব কিছু ইস্যুর উপরে। আমি একটু দেখাই আপনাদের জিনিস। আমাদের সাবজেক্টটা কি? আমাদের সাবজেক্টটা হলো মাইক্রোফিন্যান্স, বড়োয়ারদের সোশ্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ভূমিকা, এবং এটার উপরে কোনো লিটারেচার ওইভাবে অ্যাভেলেবেল নাই। এটার মেইন একটা জিনিস হলো আমি যেখানে যেটা আনছি আপনাদের, আমি এটা একটু দেখাই ওয়ার্ড ফাইলটা। আমরা সাধারণত যে প্রচলিত যে লিটারেচার গুলো আছে ওখানে দেখা গিয়েছে যে ইনকামটাকে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের হিসাবে নিয়ে আসা হয়েছে, কিন্তু যদি সোশ্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা সোশ্যাল পাওয়ারটা এখানে দেখেছি। সোশ্যাল পাওয়ারটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, এইটা আমরা ওখানে দেখার চেষ্টা করছি। আসছে না। এটা শেয়ার ক্যান্সেল করে বোধহয় ওইটা দিতে হবে আবার। না, এটাতে হবে। হ্যাঁ, ডেমোগ্রাফিকের ক্ষেত্রে যেমন দেখেন, আমরা এই যে রেসপন্ডেন্টের এজটা আমরা নিয়ে আসছি, এখানে আমি টি টেস্টটা করেছি, যেহেতু 2টা গ্রুপ তো আমাদের মেনু কোয়ালিটি টি টেস্টটা করেছি। এগুলো আমরা সংক্ষেপে বর্ণনা সংক্ষেপে দিব, ওটা জাস্ট আমি লিখে রাখছি। তারপরে রেসপন্ডেন্টের হাজবেন্ড, হেড অফ হাউস হোল্ড এগুলা, তারপরে তার হেড অফ ফ্যামিলি গুলাতে হেড অফ হাউস হোল্ড কারা। এখানে আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখেছি, যেটা আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, এখানে দেখবেন যে প্রায় 93%ই হলো পুরুষ শাসিত, 7% হয়তো মহিলা হেড আছে, ফিমেল হেডেড হাউস হোল্ড আছে। এরকম কিছু ফাইন্ডিংস এখান থেকে পাবো। তারপরে এটা হলো তাদের এডুকেশন লেভেল। এখন এডুকেশন লেভেল আমি দুইভাবেই করেছি, একটা তাদের মিনটা নিয়ে আসছি, যেহেতু আমার ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস ছিল, মিনটা আছে, আর আপনাদের ক্যাটাগরিটাও আমি নিয়ে আসছি, যে এখানে এটা আছে।
এই যে এইটা, এখন যেটা দুটোর একটা আমরা দিতে পারবো, যেটা দেয়া ভালো হবে মনে করেন সেটা দিয়ে। আমি বেসিক্যালি ক্যাটাগরিটা দিই না, কারণ ক্যাটাগরিটা আমি সাধারণত ডেসক্রিপশনে হয়তো নিয়ে আসি, ওই যখন মিনটাকে নিয়ে আমি আলোচনা করি তখন হয়তো আমি ক্যাটাগরিটা সংক্ষেপে একটু আলোচনা করে ফেলি। এই এখন এখান থেকে আপনারা যেটা রাখবেন, তবে মিন আর ক্যাটাগরি দুইটা একসাথে সাধারণত দেয় না কোথাও। আর এখানে তারপরে আমরা হাউস হোল্ড সাইজটা নিয়ে আসছি, তাদের প্রিন্সিপাল অকুপেশন যেটা সেইটা আনা হয়েছে। তারপরে ফ্যামিলিতে আর্নার, এটার একটা মানে কতজন আয় করে একটা ফ্যামিলিতে, সেটার মেইনটা আমি নিয়ে আসছি এখানে। এখানে ট্রেনিং এর ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এনজিও জিও, বোথ জিও এন্ড এনজিও দুইটা থেকেই কারা নিয়েছে সেটার একটা ট্রেনিং এর একটা নিয়ে আসছি। তারপর আপনার ইনকাম এক্সপেন্ডিচার, হাউস হোল্ড সেভিংস, ল্যান্ড, টোটাল ল্যান্ড আর নন ল্যান্ড অ্যাসেট, দুই রকম এটা আমি নিয়ে আসছি। দাদা, হ্যাঁ, এই যে আপনার 12টা ডিস্ট্রিক্টের যে ডাটাটা শো করলেন, এখানে ফ্রিকোয়েন্সি 130, 120, যেমন বরগুনার 130 শো করতেছে, পার্সেন্ট 8.39, কিউমুলেটিভ 8.39, এখানে টোটাল করেসপন্ডেন্স হলো 1550। বরগুনার 130টা ফ্রিকোয়েন্সি দিয়ে কি বুঝাচ্ছেন? এটা দেখেন, এখন যেটা আনছি আমি, এটা তো হলো আমাদের এখানে দুইটা গ্রুপ আছে, ট্রিটমেন্ট গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ। ট্রিটমেন্ট গ্রুপটার বৈশিষ্ট্য হলো এরা মাইক্রোফিন্যান্স নেয়, মাইক্রোফিন্যান্সের সদস্য। আর কন্ট্রোল গ্রুপ যারা, এরা মাইক্রোফিন্যান্সের সদস্য না। বুঝতে পেরেছেন? এখন আমি যদি কন্ট্রোল গ্রুপ, হ্যাঁ, ট্রিটমেন্ট গ্রুপটা হলো মাইক্রোফিন্যান্সের সদস্য, আর কন্ট্রোল গ্রুপ মাইক্রোফিন্যান্সের সদস্য না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি আর একটা টেবিল আনছি, এখন এটা দেখার মতো করে সোজা করে দিই আপনাদের। দেখেন কোন জেলা থেকে কতজন ট্রিটমেন্ট গ্রুপ, কন্ট্রোল গ্রুপ আনা হয়েছে। দেখছেন, বরগুনা থেকে 100 ট্রিটমেন্ট গ্রুপে, 30 জন কন্ট্রোল গ্রুপের। এটার একটা আমাদের স্যাম্পলিং নিয়েছিল। এখন স্যাম্পলিং এটা আনতে হলে আমাদের প্রেজেন্টেশন অনেক বড় হয়ে যাবে। আমি সাধারণত এটা মাল্টি স্টেজ স্যাম্পলিং ব্যবহার করে, মাল্টি স্টেজ র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করে এটা করা হয়েছিল। ওইটা আমরা প্রেজেন্টেশনে সংক্ষিপ্তভাবে, সদস্য না হয়েও সে এই মাইক্রোফিন্যান্সের এই ইয়াটার ভিতরে আপনারা নিচ্ছেন কি, মানে উদ্দেশ্য, অবজেক্টিভটা কি? আচ্ছা, অবজেক্টিভটা হলো এদের প্রধান বৈশিষ্ট্য হলো, এদের যে বৈশিষ্ট্য ট্রিটমেন্ট গ্রুপ কন্ট্রোল গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো এরা একই আর্থসামাজিক অবস্থায় বিলং করে। তাদের পারিপার্শ্বিকতাও একই রকম। আরেকটা বিষয় হলো ট্রিটমেন্ট গ্রুপ মাইক্রোফিন্যান্স নেয়, কন্ট্রোল গ্রুপ মাইক্রোফিন্যান্স নেয় না, বা কোনো মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশনের মেম্বার না। যেহেতু না, এখান কিন্তু আমার ট্রিটমেন্ট ভ্যারিয়েবলটা হলো মাইক্রোফিন্যান্স, আমি মাইক্রোফিন্যান্সের প্রভাবটা লক্ষ্য করব। বুঝতে পেরেছেন? যদি আমি ট্রিটমেন্ট কন্ট্রোল গ্রুপটা না নিতাম তখন আমার গবেষণাটা বিতর্কিত হতো, আমাদের গবেষণাটা, কারণ আমি এখানে তুলনা করার জন্য কাউকে নিই নাই। এই জন্য আমরা কন্ট্রোল গ্রুপ নিয়েছি। কন্ট্রোল গ্রুপ আর ট্রিটমেন্ট গ্রুপের মধ্যে মানে সব থেকে বড় বৈশিষ্ট্য, একদল মাইক্রোফিন্যান্সের মেম্বার আর একদল মাইক্রোফিন্যান্সের মেম্বার না। এটা হলো তাদেরই, এবং কোন জেলা থেকে কোনগুলো আমরা নিয়েছি সেগুলাও এখানে আমি দেখানো হয়েছে। এই হলো মূলত বিষয়। আর আমরা এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি আপনাদের, সোশ্যাল এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আনা হয়েছে, যে লেজিটিমেট পাওয়ার, রিওয়ার্ড পাওয়ার, কোয়ার্সিভ পাওয়ার, ডিফারেন্ট পাওয়ার, এক্সপার্ট পাওয়ার, ইনফরমেশনাল পাওয়ার, বার্গেনিং পাওয়ার, মোরাল পাওয়ার। এইগুলার আঙ্গিকে তাদের সোশ্যাল এমপাওয়ারমেন্টটা পাওয়ারের আঙ্গিকে হয়েছে কিনা সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা কি আপনারা এখানে শো করতেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখেন ওয়ার্ড ফাইলটাই দেখাচ্ছি, দেখছেন আপনারা? না, ওয়ার্ড ফাইল আসে নাই তো। ওয়ার্ড ফাইলটা এখানে শো করতেছে না।
ও না তাহলে এটাকে শেয়ার বন্ধ করে ওই ওয়ার্ড ফাইলটা শেয়ার দেন, তাহলে বোধহয় দেখতে পাবো। আচ্ছা, আমি দেখছি। ওয়ার্ড ফাইলটা শেয়ার দিচ্ছি এখন। এখন বোধহয় আসছে। জি জি, হ্যাঁ, এখন আসছে। চলে আসছে। আচ্ছা হ্যাঁ, এটা ডেমোগ্রাফিকটা যেটা আমি প্রথমে বলছিলাম, হুম এটা আমাদের এই যে যদি দেখা যাচ্ছে এজের ক্ষেত্রে ট্রিটমেন্ট গ্রুপের মেইন এজ হলো 35, কন্ট্রোল গ্রুপের হলো 34, কিন্তু আমরা এখন টি টেস্টের ক্ষেত্রে আমরা কোনো এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য নাই। অর্থাৎ আমরা একটু জোরে বলেন দাদা। হ্যাঁ, সরি, আমাদের এখানে দেখেন মেইন এজের মধ্যে কোনো পার্থক্য নাই এই দুইটা গ্রুপের রেসপন্ডেন্ট এজের ক্ষেত্রে। হুম, হুম তারপরে রেসপন্ডেন্ট হাজবেন্ডের এজের ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য পাই নাই, হেড অফ হাউস হোল্ড এজের ক্ষেত্রেও কোনো পার্থক্য পাই নাই। এরকম করে আমরা দেখিয়েছি এইগুলা। এটা যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসছি। এটা হলো রেসপন্ডেন্ট এডুকেশন লেভেল, এটা যেটা আমি বলছিলাম তখন তো তাহলে স্ক্রিন দেখতে পারেন না আপনারা বোধহয়। এখানে আমি মিনটাও আনছি আবার ক্যাটাগরিও করছি, এই যে। হুম এখন যেটা যে কোনো একটা আমরা দিতে পারবো, দুইটাই সাধারণত দেওয়া হয় না। একটাই দিলে আর একটা ডেসক্রিপশনে সাধারণত আনি এটা। তা মিনটাই প্রেফার করি, কারণ ওখানে কি ওই পার্থক্যটা গ্রুপের মধ্যে পার্থক্যটা দেখানো যায়, এই জন্য আমরা এই ডেটাগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্মে রাখি। তাহলে আমরা গ্রুপ দুইটার মধ্যে পার্থক্য দেখাতে পারি টি টেস্ট বা এফ টেস্ট ইত্যাদির মাধ্যমে। আর ক্যাটাগরিটা এই জন্য পরে দেখিয়ে দেখেন, ক্যাটাগরিটা যখন আমি আনছি তখন কিন্তু আমি এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল যে তাদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখাইতে পারি না দুইটা লেভেলের মধ্যে। আর এখানে স্কোর টেস্টটা করা যেত, কিন্তু সাধারণত নন প্যারামেট্রিক টেস্ট গুলা করলে নিতে চায় না, মানে নন প্যারামেট্রিকের উপরে গুরুত্ব সবাই একটু বেশি দেয়, এই জন্য ওইটা আর আমি এখানে আনি নাই। এখন আপনারা যেটা মনে করবেন যে মেইন রাখবেন না ক্যাটাগরিক্যাল রাখবেন, সেই হিসাবে আমি যে দুইটা টেবিলে করে রাখছি, কিন্তু মেইন ঠিক রিপোর্টে আছে, শুধু কন্টিনিউয়াস রাখেন, কন্টিনিউয়াস রাখতে পারেন, কারণ হ্যাঁ যেহেতু ওখানে আমরা টি টেস্ট গুলি করতে পারতেছি। করতে পারছি। আর মেইন রিপোর্টটাতে টি টেস্টটাই আছে, ক্যাটাগরিটা নাই, ক্যাটাগরিটা আমি নতুন করে করছি। না দরকার নাই তাহলে। আচ্ছা, আচ্ছা, এটা হলো আপনার এখানে যে আপনার ইয়াগুলি মানে মানে এক্সপ্লানেশন গুলি, ধরেন এটা লেভেল অফ এডুকেশন, কন্ট্রোল গ্রুপ এবং ট্রিটমেন্ট গ্রুপের আপনি এখানে কি নিয়ে আসলেন যে ক্যাটাগরি অফ রেসপন্ডেন্টস, যে ট্রিটমেন্ট গ্রুপে 361, কন্ট্রোল গ্রুপে 78। উপরে কি আছে টেবিলটার যে রেসপন্ডেন্টস উইথ নো এডুকেশন, রেসপন্ডেন্টস হাজব্যান্ড উইথ নো এডুকেশন, হাউসহোল্ড হেড উইথ নো এডুকেশন। এখানে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ তিনটা গ্রুপেরই নিয়ে আসলেন। যে রেসপন্ডেন্টের কোনো মানে এডুকেশন নাই এটা একটা আনলেন ফ্রিকোয়েন্সিটা, আর একটা আনলেন যে তার হাজব্যান্ডের কোনো এডুকেশন নাই, এটারও ফ্রিকোয়েন্সিটা আনলেন। আর একটা আনলেন হাউসহোল্ড হেড, যিনি হেড বলতে এখানে হয়তো মা হইতে পারে, বাবা হইতে পারে, ওই ক্ষেত্রে আপনি ফ্রিকোয়েন্সিটা নিয়ে আসলেন, পার্সেন্টেজটা নিয়ে আসলেন। তো অল রেসপন্ডেন্টস এর ক্ষেত্রে এখানে 439, আপনি প্রথমে শো করছিলেন যে 1500, এখন এখানে 439 কেন? এই 439 বাদে আর যারা কতজন থাকলো 1500 থেকে বাদ দিলে তারপরে আসে 456, তারপরে 481, এই টোটালটা হলো 1500, এই তো? না 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 না, গুড গুড। সেটা না না দাদা ভাই, সেটা না। জি জি, বিষয়টা হলো আমার এই 1500-র মধ্যে 1550টা হাউস হোল্ড ধরে না। হ্যাঁ, 1550টা হাউস হোল্ডের মধ্যে 439টা হাউস হোল্ডে আপনার যারা ওই রেসপন্ডেন্ট, 439 জন রেসপন্ডেন্টের কোনো একাডেমিক এডুকেশনই নাই, সেটাই সেটাই, বাকি জনের আছে।
তেমনি ভাবে ওই 1550টা হাউস হোল্ডের মধ্যে 456টা হাউস হোল্ডের যারা মহিলাদের হাজবেন্ডের কোনো এডুকেশন নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি রাইট। এটা হ্যাঁ, এটা হলো বিষয়। এরপরে আচ্ছা, তারপর আমরা একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি বলছেন এখানে লেভেল অফ এডুকেশনটা আবার একটা সাব টেবিল করে দিয়েছেন, রেসপন্ডেন্টস হাজবেন্ড, হেড অফ হাউসহোল্ড। এখানে প্রাইমারি এডুকেশন 38%, 28%, লোয়ার সেকেন্ডারি, হায়ার এন্ড টারশিয়ারি, নো এডুকেশন। আচ্ছা, তারপরে নিচে কি আসছেন, দ্য অ্যাভারেজ ইয়ার্স অফ স্কুলিং, the average years of schooling of all respondents are 4.6 years and for 39 28.3%, মানে উপরে যেটা 4.6 years কোনটা বুঝাচ্ছেন? এটা হলো এইটা। আচ্ছা, হ্যাঁ, এডুকেশন অফ দ্য রেসপন্ডেন্ট। আচ্ছা, and 439 respondents are found to have no education. Okay, fine. তারপরে মানে এই এক্সপ্লেনেশন গুলো নিচে দিয়েছেন, that হ্যাঁ, এত কিছু তো ওখানে দিব না আমরা হ্যাঁ। জাস্ট টেবিলটা দিব, দিয়ে আমরা যখন প্রেজেন্ট করবো এগুলো আমাদের কাছে থাকবে, আমরা এটা করে বলবো। এটার কোনো এক্সপ্লেনেশনই ওখানে আমরা দিব না, জাস্ট টেবিলটা দিয়ে দিব। আচ্ছা, না, পাওয়ার পয়েন্টে আপনি টেবিল দিবেন, সেটা অল রাইট, ঠিক আছে, ওই হ্যাঁ, এক্সপ্লেনেশন দিবেন, সেটাও ঠিক আছে, কিন্তু রিটেন রিপোর্ট বোধহয় একটা সাবমিট করতে হবে। না, তেমন তো কিছু বলে নাই। মানে আমার সঙ্গে একজন যোগাযোগ করছিল, গ্রুপ এর একজন, মানে এটা আমার কাছে একটা আইডিয়া নেওয়ার জন্য আর কি। কি ম্যাডাম সামন কি একটা ম্যাডাম জানি, আমাকে আজকে রিং করছিল, পরে আবার সকালে সময় দিয়ে বিকালে আমার সঙ্গে কথা বললাম, নাদিয়া ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, তো উনি ইয়ার সঙ্গে যোগাযোগ করছে, ওই যার নাম হইল কি আমাদের রমন ভাইয়ের সঙ্গে বোধহয় যোগাযোগ করছে, ওনারা বলছে যে না, একটা রিপোর্ট দিতে হবে। আমি বারে আগে যেগুলো ট্রেনিং গুলো করছে বিইআর ওদের কখনো সবসময় প্রেজেন্টেশনই নেয়, ওদের তো কখনো রিপোর্ট জমা নেয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? রমন ভাই বোধহয় ওইটাই বোঝাইছেন যে প্রেজেন্টেশনটাই বোধহয় ওইভাবে উনি বলতে পারেন, কারণ আমাদেরও তো লাস্ট দিন যখন বললেন আমাদের কিন্তু প্রেজেন্টেশনের কথা বলছেন, রিপোর্ট দেওয়ার কথা বোধহয় বলেননি। হ্যাঁ, প্রেজেন্টেশনের কথা বলছেন, রিপোর্টের কথা বলেন নাই। আচ্ছা রিপোর্ট চাইলেও সমস্যা নেই, ওটাও প্রস্তুত আছে। আচ্ছা আচ্ছা, এইটা গেল। এটা হলো আমাদের পরে হাউস হোল্ড সাইজটা ট্রিটমেন্ট কন্ট্রোল গ্রুপের। এইটা হলো তাদের রেসপন্ডেন্টের প্রিন্সিপাল অকুপেশন গুলো, যে যেমন আমাদের হাউস ওয়াইফ হলো ম্যাক্সিমাম অংশটা, প্রায় 86% টোটাল রেসপন্ডেন্টের প্রায় 87%ই হলো হাউস ওয়াইফ। এছাড়া অন্যান্য যেগুলো আছে এরকম ভাবে। এরপরে এটা হলো প্রিন্সিপাল অকুপেশনের ক্ষেত্রে এটা বোধহয় ভুল আসছে, হেডিংটা ভুল আসছে। এটা হলো আমাদের প্রত্যেকটা হাউস হোল্ডে এভারেজ আর্নার কতজন আছেন। এটা ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারা এনজিও থেকে শুধুমাত্র এই পেয়েছে, ট্রেনিং পেয়েছে, কারা জিও থেকেও পেয়েছে, কারা দুইটা থেকেই পেয়েছে। এটা এখানে দেখানো হয়েছে। এই জায়গাটা একটু, এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা এখানে আনপ্লেন, এটা কি ওইখান থেকে আসছেন, এসপিএসএস থেকে? এটা হলো আমি এক্সেল থেকে করছি, এসপিএসএস সিস্টেমটাতে এগুলো ভালো আসে না। আচ্ছা, এক্সেল থেকে এখানে করে তারপর বসে, তাই না? হ্যাঁ, জি, ঠিক আছে, এটা করছি। তারপরে এইটা হলো হাউস হোল্ডের কিছু ইকোনমিক ইন্ডিকেটর সেট করছিলাম, সেইগুলা যেমন ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, ল্যান্ড, নন ল্যান্ড অ্যাসেট। নন ল্যান্ড অ্যাসেটটা কিন্তু টাকার অঙ্কে দেখানো হচ্ছে। আচ্ছা, কত টাকার অ্যাসেট কার কার, তেমন একটা আনুমানিক মূল্য। ওদেরকে ধরেন ওর একটা টেলিভিশন আছে, ওরা জিজ্ঞাসা করা হয়েছে এইটা এখন তুমি বিক্রি করলে কত টাকা পাবা, বললো যে আমি 20,000 কিনছিলাম, এটা দিতে আমি 8,000 টাকা পাবো। তার মানে ওটাই কিন্তু তার এখন অ্যাসেটটার মূল্য। এখানে যে চিত্র দেখা যাচ্ছে মাইক্রো ফাইন্যান্সে যারা আছে বেশিরভাগই নন ল্যান্ড। হ্যাঁ, না, তাদের ল্যান্ড ডেসিমাল বেশি। দেখেন এটা ল্যান্ডটা হিসাব করেছে ডেসিমালে, আচ্ছা, ল্যান্ডটা হলো ডেসিমালে।
আচ্ছা হ্যাঁ ডেসিমালে হিসাব করা হয়েছে। হ্যাঁ এবং দেখা যাচ্ছে তাদেরই বেশি আসছে। হ্যাঁ, ল্যান্ড বা নন ল্যান্ড আছে দুটাই তাদের বেশি আছে, এবং দেখেন আমাদের প্রত্যেকটা টেস্টে এখানে সিগনিফিকেন্ট। হুম এরপরে হলো তাদের লিভিং স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর, এটা 4টা ই করা হয়েছে: হাউস হোল্ড, টাইপ অফ হাউস, ড্রিঙ্কিং ওয়াটার, আর আদার্স স্যানিটারি টয়লেটস ইত্যাদি, এইগুলা ইলেকট্রিসিটি। এই ইন্ডিকেটর গুলি মেজার করছেন কেমনে? ইন্ডিকেটর এগুলো তো লিটারেচার রিভিউ লাগছে, হুম বিভিন্ন লিটারেচার রিভিউতে স্ট্যান্ডার্ড অফ লিভিং দিলে বিভিন্ন লিটারেচার রিভিউ ঘাটতে ঘাটতে এগুলো আমরা ই করছি। না কিন্তু আপনি ওই স্যাম্পলের এগুলি মেজার করছেন না? এটা হলো ফ্রিকোয়েন্সিতে আনছে। আপনি কি কোনটা বলতে চাচ্ছেন? যে এটা ধরেন আমি বলি নিজস্ব হাউস বাড়ি আছে কতজনের, হুম এটা হলো আপনার পার্সেন্টেজে নিয়ে আসছি, আপনি ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসছি যেমন 92% আর কি 92%। হ্যাঁ, আর তার মধ্যে রেন্টাল হাউস আছে হলো আচ্ছা ও তার মানে ওখানে তাদের হাউস আছে কিনা সেটা হলো একটা হ্যাঁ এটা টাইপ অফ হাউস। ও আচ্ছা ক্লে হাউস, ব্যাম্বো এন্ড স্ট্র, ব্যাম্বো এন্ড সিআই শীট, পাকা বাড়ি আছে কয়জনের? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হুম ঠিক আছে। এরপর সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলাও এখানে দেখানো হয়েছে। হুম এটা তারপরে আমাদের বরোইং ইনফরমেশন, এটা কিন্তু শুধু আমরা ট্রিটমেন্ট গ্রুপের নিয়েছি, কারণ ওরা তো বরোইং এর সাথে যুক্ত না। না এই জন্য ট্রিটমেন্ট গ্রুপে দেখেন তারা মাইক্রো ফিন্যান্সে প্রায়, আপনারা কিন্তু ডেটা সেটে এটাকে মাসে পাবেন, আমি এটা বছরে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু ডেটা সেটে যেটা স্পেশালি আমি যেটা দেখালাম স্টার্টাতে, ওটাতে কিন্তু এটা মাসে আছে, এটাকে আমি বছরে কনভার্ট করছি। হুম তারপরে তারা কতটা লোন সাইকেল কমপ্লিট করেছে এভারেজে, 5বার তারা লোন নিয়েছে। হুম তারপরে এই 5বারে তারা কিউমুলেটিভ আকারে কত টাকা মোট লোন নিয়েছে, হুম এর 1,23,457 এইটা। হুম তারপরে কি প্রত্যেকটা ঋণ ফর্মে একটা প্রজেক্ট লিখতে হয়, আইজিএ কি, তারা ওই ঋণ ফর্মে কোন আইজিএ তে ঋণটা নিছে উল্লেখ করছে। তার মানে এই নয় যে এটা ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? হুম এগ্রিকালচার, ফিশারিজ, এসএমই, হ্যাঁ হ্যাঁ ক্যাটেল, হ্যাঁ ট্রান্সপোর্ট, আদার্স। হ্যাঁ এগ্রিকালচারে ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ ম্যাক্সিমাম এগ্রিকালচার। ট্রিটমেন্ট গ্রুপ এগ্রিকালচারে আসে দেখা যাচ্ছে 30%। হুম সব থেকেই হলো টাকা, তারা এই টাকা ঋণ নিলেও তারা কিন্তু এইটা যেটা অ্যাকচুয়াল ইউজেস অফ লোন, দেখেন তারা এটা কিন্তু মাল্টিপল রেসপন্স টেবিল, এটা ওই নর্মাল আমাদের এই টেবিল না। এখানে যে দেখা যাচ্ছে তারা এইটা ব্যবহার করছে এইটা কি কাজে তারা ব্যবহার করছে দেখেন। তার মানে এখানে একজন উত্তরদাতা একের অধিক টিক দেওয়ার ছিল, তাদের এখতিয়ার ছিল। দেখা গেল সে ঋণের টাকাটা নিয়ে কিছু হয়তো ওই প্রজেক্টে এগ্রিকালচারে ব্যবহার করছে, আবার কিছু ওই ফ্যামিলি ইমার্জেন্সিতে ব্যবহার করছে, সে তখন ওই দুইটাতেই টিক দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা এই আচ্ছা। জন্য এটা মাল্টিপল রেসপন্স, আমরা এখানে এটা মাল্টিপল রেসপন্স এখানে আমরা এই যে লিখে দিয়েছি এখানে। নিচে ড্র ডাউন করে দিয়েছেন যে এটা। হ্যাঁ এটা হলো কেস পার্সেন্টেজ। আর যেমন ফ্যামিলি ইমার্জেন্সি 632 জন বলছে, আবার এগ্রিকালচার 492 জন বলছে। এমন হতে পারে দুইটার মধ্যে কমন কয়েকজন আছে যে দুইটাই বলছে। মানে এইটা ক্রেডিটটা সেই ফ্যামিলি ইমার্জেন্সির জন্য নিছে কেউ, আবার একই লোক হয়তো এগ্রিকালচারও নিছে, ফ্যামিলি ইমার্জেন্সিতে নিছে, আবার হ্যাঁ ক্যাটেল পারচেজিং এও নিছে, এরকম হতে পারে। এক্স্যাক্টলি। রাইট। এখন এই যে কলম রেসপন্স যেটা, এটা কিন্তু 100, তার মানে আপনার টোটাল 100 এর মধ্যে 100% না, টোটাল যে কেসগুলো পেয়েছেন তার মধ্যে কত পার্সেন্ট চলে গেছে ফ্যামিলি ইমার্জেন্সিতে, এগ্রিকালচারে কত পার্সেন্ট চলে গেছে সেটা দেখানো হয়েছে। এটা গেল। তারপর কেস নেম অফ, পার্সেন্টেজটা
তারপরের কলামটা কেস হ্যাঁ হ্যাঁ, কেস পার্সেন্টেজ হলো এটা টোটাল রেসপন্ডেন্টের মধ্যে। ধরুন 52%, এই 632 হইলে 52% আসবে, 692 41%, এরকম। না ক্লিয়ার হইলো না, এইটা 52 হলে তাহলে ওইটা 16 আসলো কেমন করে? মাঝখানেরটা এইটা হলো টোটাল রেসপন্স। এই দেখেন কলম রেসপন্স, কলমের রেসপন্স। হুম আর এটা হলো কেস, যেমন এ পার্সন একজন কেস, বি পার্সন একজন কেস। হুম আর এটা হলো টোটাল রেসপন্স। একটা হলো পার্সন, একটা হলো রেসপন্স। না কিন্তু একই পার্সন তো 2-3টে অপশন আছে। সেটা কেসে হয়তো- যাবে, তাহলে সেটা হ্যাঁ? তাহলে কেসে যাবে, কেসে যাবে। আমি রেসপন্সটা বলছি কি, দেখা গেল আমাদের 10টার মধ্যে 5বার আসছে ফ্যামিলি ইমার্জেন্সির নাম, হুম 4বার আসছে এগ্রিকালচার এগ্রিকালচারের নাম, আর একবার আসছে ক্যাটেল পারচেজ। ক্যাটেল প্রসেসিং। হ্যাঁ। এটা আমার কেস, কিন্তু এখানে আমি পার্সেন্ট নিচ্ছে। দেখা গেল এই 10টাই বলছে মাত্র 2 জনে। 10টাই এই 10টা কেসের কথা দেখা গেল মাত্র 2 জনে বলছে। তার মানে আমি যদি এখন কেস একটা সাইড হলো আর আমার পার্সন একটা সাইড হয়ে গেল। শহীদ ভাই, আমি বুঝাইতে পারছি? এটা কঠিন হয়ে গেছে, মানে এখন অঙ্কের হ্যাঁ, হিসাবটা মিলাইতে পারি নাই। আচ্ছা, আপনি দেখেন যে মানে আপনি আমাদের 10টার কেস বলেন, 10টার ভিতরে 10 জন রেসপন্ডেন্ট আর কি, ঠিক আছে? 10 রেসপন্ডেন্টের ভিতরে 5 জন বলছে যে ইমার্জেন্সি ইয়া করছে, ফ্যামিলি ইমার্জেন্সি, হুম ঠিক হুম আছে? আবার এদিকে 4 জন বলছে এগ্রিকালচার, 5 আর 4 9, ক্যাটেল পারচেজ হলো 1, না তাহলে সংখ্যাটা বাড়াইতে হবে। মনে করেন ইমার্জেন্সি বলছে 7 জন, এগ্রিকালচার বললো 5 জন, 7 5 12, আর ক্যাটেল পারচেজ বলছে হলো যে আরো 3, তাহলে 15 জন হইলো। হুম। এটা তাহলে কি কেমনে করে মিলাইলেন? আচ্ছা শহীদ ভাই, আমি কি বলি, এই যে 632 যেটা আছে ফ্যামিলি ইমার্জেন্সি, হুম এটাকে আপনি 100 দিয়ে গুণ দিয়ে 3857 দিয়ে ভাগ দেন, দেখবেন আচ্ছা ঠিক আছে, 16.4 আসবে। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝলাম। ঠিক আছে, হুম, এইটা হলো কারণ আমার টোটাল যে কথাগুলো আমি পেয়েছি তার মধ্যে ওই 100টা কথা হলে 100টার মধ্যে কোন কথাটা কত পার্সেন্ট ধরে রাখছে, পার্সন এখানে আমার ব্যাপার না। কে হুম, বলছে, কয়জন বলছে, এটা আমার বিষয় না, কয়টা একই রকম কথা কতবার আসছে সেটা হলো আচ্ছা, এখানে বিষয়। আর হুম। পার্সনে যখন যাচ্ছি তখন তো আমরা এই যে 321.15 করে আমরা ও আচ্ছা, এই জন্য ওইটা 100 জায়গাতে 321 আসছে আর কি। এক্স্যাক্টলি। হুম হুম এইটা গেল, কথাটা এবার হলো বুঝি নাই, আরেকবার একটু বলবেন দাদা? আচ্ছা, আপনি দেখেন যে এই যে এন, বড় এন যেটা আছে, মনে করেন 632 বার ফ্যামিলি ইমার্জেন্সির কথাটা আসছে, 632 জন না, 632 বার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, হুম হুম, নিচে দেখেন ওই কলামটা নিচে দেখেন 3857, 3857, রাইট। এইটা হলো একটা টোটাল যতবার বিভিন্ন যতবার কথাগুলো আসছে। একজনে হয়তো 4-5 বার করে রেসপন্স করছে, টোটালটা জন মিলিয়ে না, জন না। 3857। শহীদ ভাই, সরি হুম, শহীদ ভাই না, কামাল হুম, ভাই, জন জি, না, এখানে হবে কতবার আসছে কথাটা। রাইট। জোনটা হলো 52.7, হুম, কিন্তু এখানে হলো কতবার কথাটা আসছে, ইয়েস ইয়েস, মানে ক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে হলো অ্যাকচুয়াল ইউজার আপলোড। এটার একটা টেস্ট করা যায় এসপিএসএস, এই যে মাল্টিপল রেসপন্সের, ওটা আমি করি নাই, শুধু ক্লামজি হয়ে যায়। টি টেস্ট আছে, আরো কয়েকটা টেস্ট আছে। দেখ কোনটা অ্যাকচুয়ালি এই যে মাল্টিপল রেসপন্স, এই যে এই টেবিলটা, ওইটা আর করি নাই আমি, যেহেতু আমার গ্রুপ একটা তো এখানে, এই জন্য আর ওটা করি নাই এখানে। হুম আচ্ছা, এখানে অ্যাকচুয়াল ইউজার অফ মাইক্রো লোন, মানে মহিলারা তো নিচ্ছে কিন্তু লোনটা ব্যবহার করছে অরিজিনালি কি, দেখা যাচ্ছে যে 41%ই তার হাজবেন্ড ব্যবহার করছে, 41% ক্ষেত্রেই দেখা যাচ্ছে। হুম হুম, আর আমার বড়োয়ার মাত্র 5.5% ক্ষেত্রে তার ঋণটা ব্যবহার করতেছে। আচ্ছা। হুম এইগুলো গেল। এখন ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে এটা আমি পাওয়ারের যেগুলো বলছিলাম, যে লেজিটিমেট পাওয়ার, রিওয়ার্ড পাওয়ার, কোয়ার্সিভ পাওয়ার, রেফারেন্ট পাওয়ার, এক্সপার্ট পাওয়ার, ইনফরমেশনাল পাওয়ার, বার্গেনিং পাওয়ার, মোরাল পাওয়ার,
আমাদের ফুকোর একটা আছে, মিশেল ফুকোর, ওনার ওইটা থেকে আপনি পাওয়ার ট্যাক্সোনমি সম্পর্কে একটা ধারণা পাবেন। মিশেল ফুকোর এই পাওয়ার গুলা কোন পাওয়ারে কি কি করে এখানে দেখেন, মোটামুটি আমি টেবিলটা ওই জন্য দিয়েছি যে এই যে সোশ্যাল লেজিটিমেট পাওয়ার, সোশ্যাল হায়ার পজিশন, গিভিং দেম এ কম্পারিজন ওভার আদার্স, এইগুলা এরকম টাইপের কিছু কোশ্চেন ছিল ওখানে। কিন্তু এই 8টা পাওয়ার, পাওয়ারে এখানে নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একবারে ফুকো কি 8টা পাওয়ারের কথা বলছেন, তাই না? ফুকো আরো ফুকো এতগুলোও বলে নাই। আবার এর মধ্যে থেকে উনি মেইনলি তো কালচারাল অ্যানথ্রোপোলজির গবেষক, এই জন্য আমাদের সাথে ওনার থেকে আমি থিমটা ধার করেছি। হ্যাঁ, আর বিভিন্ন জায়গা থেকে পাওয়ার গুলো আমি করছি এবং সব এগুলো রেফারেন্স দেয়া আছে। না কিন্তু এই পাওয়ার গুলি আপনি মেজার করেন না ওখানে, ওখানে তো কোনো ভাবে সময় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি। এই দেখেন, এটা আমি সারাংশটা দেখে নিই। আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে লেজিটিমেট পাওয়ার 90 টোটাল রেসপন্ডেন্টের মধ্যে 91.5% তাদের লেজিটিমেট পাওয়ারটা আছে। কন্ট্রোল গ্রুপের থেকে এটা সরি, ট্রিটমেন্ট গ্রুপে 91.5% আছে, কন্ট্রোল গ্রুপের আবার প্রায় 20% মতো কম আছে, এদের সবার নাই। এইটা আমি আমার ডেটা সেটে যে দেখাতে হবে, আমি দেখাবো। এইগুলা এইভাবে আমি সবগুলো শো করা হয়েছে পাওয়ারের। এইগুলা করে এটা ফিনান্সিয়াল, আমি প্রথমে ভাবছিলাম যে ফিনান্সিয়াল ইন্ডিকেটরের উপরে কাজ করব, এটার এইটার দরকার হবে না এই টেবিলটা আমাদের, এটা বাদ দিয়ে আমি এমপাওয়ারমেন্টের ওইটায় চলে যাই। এই যে সোশ্যাল এমপাওয়ারমেন্ট, এইটা এই যে সোশ্যাল এমপাওয়ারমেন্ট ইন্ডিকেটরস, এই যে এই 6টা 8টা। এখন দেখেন সোশ্যালি এম্পাওয়ার্ড, আমি কি বলছি, ইফ দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার ইয়েস অর চুজ ওয়ান অ্যাট লিস্ট ফর 5 ইন্ডিকেটরস অর অ্যাবভ আউট অফ দ্য 8 ইন্ডিকেটরস, মানে এই 8টার মধ্যে যখন আমি উপরে ফ্রিকোয়েন্সি করেছি, আমি সবারই একটা 10 তে নিয়ে আসতে পারছি রেসপন্স। হ্যাঁ, এই 8টার মধ্যে কমপক্ষে 5টার ক্ষেত্রে যারা ইয়েস বলেছে তাদেরকে আমি সোশ্যালি এম্পাওয়ার্ড হিসেবে ধরছি। তার মানে কত পার্সেন্ট আসে দেখবেন। আচ্ছা, যারা 5টার উপরে দিছে তাদেরকে আপনি ইয়েস ধরছেন, 5টা এবং তার বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে আমার দেখা যাচ্ছে যে 62.5% ক্ষেত্রে যারা করছে, এইটা আমি সোশ্যালি এম্পাওয়ার্ড হিসেবে ধরছি। আর যারা সোশ্যালি নট এম্পাওয়ার্ড তাদের ক্ষেত্রে হলো এটা 4 অথবা তারও কম। এইটা করে আমি এই যে নিয়ে আসছি আমাদের রিগ্রেশন টেবিলটা। এইটা সব থেকে বড় একটা বিষয় আমাদের ওখানে, তো কনস্ট্যান্টটার বিষয় হলো মাইক্রোফিন্যান্সে এই প্রভাবগুলো না থাকলে তার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট হ্রাস পাবে। এই যে এখানে মাইনাস একটা আসছে, আর এটা হলো আমাদের টোটাল ইস্যু টেবিলটা। এই যে মাইক্রোফিন্যান্স রিসিভারের ক্ষেত্রে আমরা ইয়ারটাকে নিয়েছি, সে কত বছর আমাদের মাইক্রোফিন্যান্সের সাথে যুক্ত, তাতে দেখা গিয়েছে যে তার সোশ্যাল এম্পাওয়ারমেন্টটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এবং এটা হাইলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এবং কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা আমার এখানে লেখা আছে প্রত্যেক বছরে। যে হ্যাঁ, এই যে ইনক্রিজ বাই 3.01% ইয়ার পার ইয়ারে মাইক্রোফিন্যান্সের তাদের সদস্য পদ 1 বছর বৃদ্ধির সাথে সাথে তাদের ইসের এম্পাওয়ারমেন্টের বৃদ্ধির হার 3.01% করে বৃদ্ধি পাচ্ছে। এই সবগুলো ভ্যারিয়েবল কনস্ট্যান্ট ধরে এখানে 0.00252 মাইক্রোফিন্যান্স রিসিভারের ক্ষেত্রে এটা কি 0.00252? এটা হলো কোএফিশিয়েন্ট, এটা হলো কোএফিশিয়েন্ট। এটা দ্বারা কি বোঝাচ্ছেন? কোএফিশিয়েন্টটা দ্বারা কি বোঝাচ্ছেন? এখানে কিছু বোঝাবে, এটার একটা আছে, এটা অড ভ্যালু একটা আসবে। অড ভ্যালুর থেকে আমরা পার্সেন্টেজটা পাই। অড ভ্যালুটা আমাদের হয়তো সামনে লজিস্টিক রিগ্রেশন করতে গেলে দেখাবে। হ্যাঁ, এটা হলো লজিস্টিক রিগ্রেশন, তো ওইটা করলে আমাদের একবার কোএফিশিয়েন্ট দেখাবে, একবার অড ভ্যালুটা আসবে। এটা কিসের জন্য নিছেন? এই যে এই রিগ্রেশন এই অ্যানালাইসিসটা করতেছেন যে মাইক্রোফিন্যান্স রিসিভার 0.00252 এটা দিয়ে কি বোঝাচ্ছেন? মানে আচ্ছা, এটা আমাদের এইটার থেকে আমরা বোঝাচ্ছি যে আমি দেখালাম লাস্টে না, কিন্তু মানে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট স্ট্যাটাসটা বোঝাচ্ছেন এখানে। এক্স্যাক্টলি। আচ্ছা,
মানে হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি নিছেন? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সোশ্যাল এমপাওয়ারমেন্ট, ওই যে আমি বললাম না ওখানে, যে ওখানে আমি একটা ডামি ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, যে যারা 8টার মধ্যে 5টাতে হ্যাঁ বলছে তাদেরকে, 8টার মধ্যে 5টা বা তার বেশি গুলাকে হ্যাঁ বলছে তাদেরকে আমি 1-এ রেখেছি যে হ্যাঁ তারা এমপাওয়ার্ড, আর যারা 4টা বা তার কম বলছে তাদেরকে আমি 0-তে রেখেছি, তার মানে তারা এমপাওয়ার্ড না। দেন আচ্ছা। ওটাকে আমি লজিস্টিক রিগ্রেশনে রান করিয়েছি ডিপেন্ডেন্ট আচ্ছা। ভ্যারিয়েবল। আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো স্লাইড দেখেছি, তাই না? 16টার মতো স্লাইড হ্যাঁ, হ্যাঁ। দেখেছি। আর দুইটা আছে নাকি? না না, আর গুলা হলো ডেসক্রিপশন, তো ওইগুলা পরে আমি জাস্ট শর্ট করে রেখে দিয়েছি যাতে আমাদের লিখতে আচ্ছা, সুবিধা হয়। আমরা একটু দেখতে চাই যে এই যে 16টা বা 18টা আপনি নিয়ে আসলেন, কিভাবে আনলেন? ডাটাটা থেকে কিভাবে নিয়ে আসলেন? গতকালকে যেমন আমাদেরকে শহীদ ভাই দেখাই দিছিল, এইভাবে এই ডাটাটা সিলেক্ট করে এইভাবে নিয়ে আসেন। তো আমরা কি ওই ডাটাটাতে একটা দুইটা দেখতে পারি? কোন 16টা? এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা, রাইট, রাইট। এইটা দেখাইতে হলে আমি আপনাদের একটা ফোল্ডার দেখাইতে পারি। আমি অনেকবার এটা বোধহয় 50টা না 60টা মডেল রান করিয়ে করিয়ে আমি এই মডেলটা ফিক্স করছি। এটা আসলে কি সৈয়দ ভাই, কামাল ভাই, এটা হ্যাঁ। একবারে মডেল সেট হয় না, রাইট, রাইট। একবারে মডেল সেট করা যায় না। হুম, হুম, আবার এমন হয় আপনি 2বারেই আপনি নির্দিষ্ট মডেল আপনি পেয়ে গেলেন। হুম, হুম, হুম। যেমন আমি আর একটা বই আছে ইসের উপরে, ড্রপ আউট স্টুডেন্টদের উপরে, ওইটা আমি 5 না 10 বারেই ওর মডেলটা আমি পেয়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। না, ঠিক আছে, আপনি যেভাবে, মানে এটা আমার একটা জানার আগ্রহ আর কি। আপনি যেভাবে কনভিনিয়েন্ট মনে করেন ওইভাবে আপনি আগান। ওই আর স্কয়ারের ইয়া দিয়ে সিলেক্ট করেন না অন্য কোনো ক্রাইটেরিয়া আছে? যে লজিস্টিকের ক্ষেত্রে আমরা আর স্কোয়ারটা দেখি না, কারণ কি এটা তো সাধারণত 0 1 1 এর পরে এটা ক্যালকুলেট করে, আমার তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস না, হুম হুম এই জন্য এটাতে আমরা আর স্কোয়ারটা দেখি না। কোনটা দিয়ে করেন সেটা বলেন তো? এটা ওখানে আমরা ওই যে কতটুকুই কভার করলে সেটা রেসিডুয়াল একটা আসে, এখানে এটা দিই না, এটা সাধারণত রিপোর্টে দেয় যে এই যে এই যে দেখেন আর স্কোয়ার একটা আসছে, হুম। কি যেন রেসিডুয়াল আর না কি নামে একটা সেট থাকে সেইটা। না, কিন্তু আপনি যেটা ফাইনাল মডেল করলেন, হয়তো দেখা গেল যে আপনার ভেরিয়েবল ছিল হলো এখানে হয়তো কয়টা আছে, এই 3 4 12 15টা আছে, কিন্তু আপনার হয়তো অরিজিনাল ভেরিয়েবল ছিল হয়তো 35টা। 35। সেখান থেকে তো আপনি সিলেক্ট করে এই 15টা আনছেন নাকি? আমি কি ধরে নিব তাই? না, যে 35টা দিয়ে আমি রান করাই নাই শহীদ ভাই, শুধু আচ্ছা ভাই, কারণ কি ওই আমি 12টা 10টা 14টা এরকম দিয়েই সাধারণত রান করিয়েছি, কারণ সব ভ্যারিয়েবল আবার সব কয়টার সাথে দিলে হয় না, সেট করে না, আবার ভিআইএফ টিআইএফ ঝামেলা আসে, ওই মাল্টিকোলিনিয়ারিটির মানে মানে ঝামেলাগুলো আসে। আমি আমি এই জন্যই জানতে চাইতেছি যে, কারণ এই জিনিসগুলি আসলে আমার একটু জানা দরকার, যে এই জিনিসগুলি বাইনারি লজিস্টিক রিগ্রেশন আমি যে একটা করছি, হ্যাঁ, হ্যাঁ, খুব সিম্পল এর মধ্যে করছি আর কি, মানে একটা দুইটা দিয়ে বাইনারি লজিস্টিক্সের যে অড রেশিওটা বাইর করে হ্যাঁ, হ্যাঁ, তারপর ইয়াটা শুধু বাইর করে দিছি। অড রেশিওটাতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মডেল সিলেকশন করার জন্য এটা করি নাই কখনো, যে এরকম হয়তো 10টা করছি বা 20টা মডেল করে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মডেল। ওই ইয়ার ভিতরে কিছু আছে আর কি, ওই যে আর একটা সফটওয়্যার আছে ইভিউজ এর মধ্যে যে 2-3টা ক্রাইটেরিয়া দেয়, ঢাকায় কি এআইসি ক্রাইটেরিয়া বা হয়তো বিআইসি ক্রাইটেরিয়া এরকম বোধহয় 2-3টা আছে, ওইটা দিয়ে বোধহয় মডেলটা চয়েস করে। চয়েস এটা কি- করে। আমাদের এখানে কি এই যে একটা আছে, রিগ্রেশন আছে, এটা হলো সিস্টেমেটিক নাকি, যে রিগ্রেশনটা মাথায় আসছে না, এটা কি ওই ওকে দিয়ে দিলে ও নিজে নিজেই সেট করতে থাকে। আচ্ছা, একটা রিগ্রেশন আছে, আমার মনে আসছে না জিনিসটা এখন। ওটা কি স্টেপ ওয়াইজ রিগ্রেশন? এক্স্যাক্টলি স্টেপ ওয়াইজ। স্টেপ ওয়াইজ রিগ্রেশন একটা আছে। হ্যাঁ, 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 ওইটা দিলে এই অপশনটা ইয়াতে আছে, এসপিএসএস এও আছে দেখছি আমি, এসপিএসএস ও আছে, কিন্তু ওইটা আমার একটু ক্লামজি লাগে বেশি, আমি নিজে স্বাধীন মতো করি, আমি ডামি ভেরিয়েবল তৈরি করে করে ফেলি, ওইটা আমার জন্য মনে হয় যেন আমি সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আর আমি একটা 2টা টপিক ঠিক করছিলাম, ওই এমপাওয়ারমেন্ট একটা হলো ইকোনমিক ইন্ডিকেটরস এর উপরে। এখানে আমি যে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস আর নেট ওর্থ অফ অ্যাসেট এইগুলো নিয়েছিলাম। এটা হলো আপনার 4টা মডেল আছে এখানে, আমার ওখানে তারও মডেল ছিল, ওখানে মনে হয় টোটাল 15 না 20টা মডেল ছিল। তা এটা হলো 6 7 8 4টা মডেল এখানে আছে।
এখন ইচ্ছা করলে আমরা এটার উপরেও দিতে পারি, এটাও সমস্যা নাই, ইকোনমিক ইন্ডিকেটরের উপরেও আমরা দিতে পারি। এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু কন্টিনিউয়াস লগ। আচ্ছা, এখানে লগ মানে কি? ওইটাকে আপনার ইয়া করার জন্য, আচ্ছা ওইখানে একটা ইয়ে আসে, লগ আসে, ওইটার জন্য ওটা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডেলের। আমি তো আপনাকে আমি আপনাকে একটু দেখাই। ফর্মুলাটা মুখস্থ নাই, ওই ই টু দি পাওয়ার ইয়া দিয়ে বোধহয় করে, আমার কাছে দেখলে এটা বলতে পারবো আর কি। এইটা আমরা এইটাও আনতে পারি। এখন আমরা সবাই মিলে যেটাতে সম্মত হব ওই মডেলটা আমি আনবো। ওখানে একটা মডেল, এখানে 4টা মডেল আছে। কারণ এই এটা হলো এটা হলো 4টা নিলে হলো যে ব্যাখ্যা দেওয়ার কোশ্চেন আসবে আবার। ব্যাখ্যাতে সমস্যা হবে না, আমি আমার ব্যাখ্যা নিচে লেখাই আছে। ব্যাখ্যা আমি নিচে লিখেই দিয়েছি, ওই শর্টকাট করে ওইটাতে আমি দিয়ে দিব না। আমার তো মেইন ফোকাস মাইক্রো ফিন্যান্স ইসের উপরে, এই যে এইটার উপরে মেইন, এটা সব জায়গায় আমি করে দিয়েছি। যেমন এখানে দেখেন, লেট অফ মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে থাকলে তাদের প্রত্যেক বছর 1.3% করে আয় বৃদ্ধি পাচ্ছে, এবং সবকটাতে এরকম করা আছে। আচ্ছা, এটাতে সমস্যা হবে না। এখন আপনারা যেটা বলবেন এটাও দিতে পারি আমরা। এই যে এখানে একটা ভ্যারিয়েবল আমি ইউজ করছি, হাউস হোল্ড এজ স্কয়ার। এইটা আমরা সাধারণত দেখি যে তার বয়স বাড়লে সেক্ষেত্রে কি অবস্থা হতে পারে। না কিন্তু এটা ক্লিয়ার হয় না, এটা আমি বুঝতে পারি নাই যে এখানে তো আপনার ইয়া হইলো 4টা মডেলের ক্ষেত্রে, আমি 4টা মডেলগুলিকে আপনি ইকুয়েশন দিয়ে লিখে দিতে পারবেন, তাহলে আমরা বুঝতে পারতাম। এখন কিভাবে এটা ধরবেন বুঝছি। আপনি, আমার তাহলে পরে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন একটু মুখে বলেন। এটা আমি বেটা দিয়ে ডিপেন্ডেন্ট ধরেছি, আপনার এখানে লগ ইনকাম, দেন ইন্ডিপেন্ডেন্ট বেটা 0 তো কনস্ট্যান্ট ইকুয়াল, তবে প্লাস বেটা 1 হাউস হোল্ড এজ, প্লাস বেটা 2 হাউস হোল্ড এজ স্কয়ার, বেটা 3, এইভাবে সবগুলো চলে আসছে। ও আচ্ছা বুঝছি। একটা তো এখানে আপনার হইলো, আমি একটু বড় করে দেখে নেই। ও আচ্ছা বুঝছি, একটা ইনকাম দিয়ে, একটা এক্সপেন্ডিচার, একটা সেভিং, আর একটা হলো নিউ নেট ওর্থ অফ অ্যাসেট। হ্যাঁ, ও আচ্ছা 4টা, হ্যাঁ ঠিক আছে বুঝছি এবারে। 4টা ভেরিয়েবলস নেওয়া আছে এখানে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 4টা নিয়ে দেখছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একবার ইনকাম নিয়ে দেখছেন, একবার এক্সপেন্ডিচার, একবার সেভিংস, সেভিংস, আর একটা হলো অ্যাসেট নেট দিয়ে। ওয়েলথ অফ হ্যাঁ অ্যাসেট। হ্যাঁ, কারণ আমি ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে 4টে সেট করছিলাম। আচ্ছা, হুম 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 4টা না করে আমাদের একটা করে দিলেই হয়, অত জটিল করে দরকার আছে নাকি? আমি জানি না বাকিরা বুঝতে পারবে কিনা, একটা কনফিউশন আছে আমার। আমারই তো মাথা ইয়ে হয়ে যেতেছে একটা কি। বাকিরা কথা বলেন, মুজিবুর ভাই কথা আবু বলেন, সালে আকরাম ভাই, আনিকা আপা, মুজিবুর ভাই সাইলেন্ট আছেন। আচ্ছা যাই হোক, ওনারা বুঝতেছেন, বোঝা গেল। একটু লিখে দিলে একবার মনে হয় ভালো হইতো, তাহলে চোখে ভিজিবল হতো। না লিখে দিবে, বা ওনারা বললে হয়তো এটা দিয়ে দিবে, মানে এই ওয়ার্ডের ফাইলটা পুরোটা শেয়ার করে দিল, সেটা সমস্যা নাই। কিন্তু আপনি কি বুঝতে পারছেন কিনা, আমি যদি মনে করেন জিজ্ঞেস করলো, তখন কি জবাব দিতে পারবেন? মানে বলি আমি, লকটা হচ্ছে গিয়ে ধরেন ইনকাম, এটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল, আর হচ্ছে যে এই বাম পাশের লাইনে যেগুলো, এগুলো 1 2 3 এরকম। মানে এটা কি না, আমি ঠিক শিওর না, এটা আমার কাছে মনে হলো এটা মানে লক, এটা যেমন হলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বাম পাশের গুলা হচ্ছে গিয়ে বেটা 1 2 3 ইন্ডিপেন্ডেন্ট আর কি। এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্ট, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, মানে ইকুয়েশনটা চোখের সামনে থাকলে মনে হয় একটু ইয়া হতো, ব্যাখ্যাটা তাহলে পরিষ্কার হতো। একসঙ্গে অনেকগুলো ইকুয়েশনটা ইয়া লাগছে। তাহলে আমার পরে এটা করতে হবে, এখানে তো লেখা সম্ভব হচ্ছে না বোধহয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, আমাদেরকে শেয়ার করলে পারা যাবে? হ্যাঁ, না আপনি ওয়ার্ড ফাইলটার নিচে যায় লিখতে পারবেন না, তাহলে বোধহয় পারবেন। আমার এখানে লেখা যাচ্ছে না, এই জন্য আমি বললাম।
এই যে ও আচ্ছা এখানে আচ্ছা দিলে আসছে না। হুম ভাইয়া মানে এখানে এখন হচ্ছে গিয়ে মানে এই একটা টেবিলের জন্য ইয়া হচ্ছে গিয়ে রিগ্রেশনের ইকুয়েশন হচ্ছে গিয়ে 4টা, তাই তো? না, হ্যাঁ 4টা মডেল। আপনি এইগুলা বাদ দেন, এইগুলা বাদ দেন, জাস্ট আমি ইনকামটা নিয়ে করি। আচ্ছা, আমার মনে হয় ওই 3টা বাদ দিয়ে একটা রাখেন, ইনকামটা। ইনকামটা শুধু রাখলে ইকোনমিক ইন্ডিকেটরটা আপনার কভার করে না, কারণ ও। আপনি দেখেন আমি এইটা নিয়ে একটা কথা বলি। আমার এই যে যেটা আপনারা দেখছেন এটাতে আমি কিন্তু আরো মডেল বা 20টা মডেল বলেছিলাম। লাস্টে একটা মডেল আমি রাখছিলাম পোভার্টিকে আমি ইনকাম এক্সপেন্ডিচার দুই দিক থেকে, সাধারণত আমাদের ইনকাম করলে সে পোভার্টির থেকে বের হবে তা না, ওইটা আমি করছিলাম। করে আমি তখন আমার ইনকাম এক্সপেন্ডিচার আমার লাগছে, আমার সেভিংসও লাগছে, নেট অ্যাসেটের মূল্যটাও লাগছে। এই জন্য এইটা ইনকাম করলেই সে তার প্রভাব আসলো বা তার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এইগুলোও আমাদের দেখতে হবে। ওকে ওকে, না ঠিক আছে, এটা হলো যে আপনার জার্নাল পাবলিকেশন করার জন্য হলে দিস ইজ অল রাইট। নাহলে তো আমরা বলি যে এফেক্ট অফ ইনকাম, হোয়াই নট? হ্যাঁ, আপনার ইনকাম ইকোনমিক ইন্ডিকেটর না বললে আমরা যদি বলি যে এই ফ্যাক্টর গুলি আমাদের কি এফেক্ট করে ইয়ার উপরে, ওটা হলো ইনকামের উপরে, ইনকামের সেটটা করে টাইটেলটা ইজি করে দিই, তাহলে তো সমাধান হয় না। কেন দেখেন খুব মানে একেবারে প্রাইমারি লেভেলের কাজ হয়ে যায় শহীদুল ভাই, এটা শুধু প্রাইমারি income লেভেলের দিয়ে। কাজ হয়, আমরা প্রাইমারি লেভেলের কাজ করতে পারি। তাহলে উইমেন এম্পাওয়ারমেন্টটা নিতে পারি, একটা একটা মডেলে হয়ে যাচ্ছে আমাদের। সরি, উইমেন এম্পাওয়ারমেন্ট বলছি, আমার সোশ্যাল এম্পাওয়ারমেন্টটা নিতে পারি। দাঁড়ান, সোশ্যাল এম্পাওয়ারমেন্টটা তাইলে কারণ আমি কোনটা, মানে নিয়ে চারটার আসছি, ভিতরে এই যে এইটা। দাঁড়ান দেখে নি। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট হলো আচ্ছা এইটা, হ্যাঁ হ্যাঁ এটা করা যেতে পারে। এটা তো এম্পাওয়ারমেন্ট হলো যেটা বললেন যে 8টার মধ্যে 4টা বা তার বেশি হইলে হ্যাঁ 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 ওয়ান পজিটিভ ওয়ান নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে কি আমরা সোশ্যাল এম্পাওয়ারমেন্টটাই ফাইনাল করব? জি ভাইয়া এটাই করেন, কারণ Okay. ওটা একটু বেশি বড় হয়ে যায় তো। ওকে, সমস্যা নেই, তাহলে এটাই আমরা ফাইনাল করি। কিন্তু বাকিরা কি লজিস্টিক রিগ্রেশন বুঝছে কিনা একটু জিজ্ঞেস করে নিয়েন। বুঝবে, বেজ না থাকলে তো এই ট্রেনিং এ আসছে নাই। আর 2 নম্বর কথা, সামনে ক্লাস নিবে লজিস্টিকের, হয়তো তখন ক্লিয়ার। লজিস্টিকে আমাদের ক্লাস কি তো হয় নাই বোধহয়। লজিস্টিক কে দেখাবে না বোধহয়। তাহলে তাহলে আমরা গত এই বুধবারে যে ক্লাসটা হয়েছিল না, সরি গত বুধবারে, হ্যাঁ গত বুধবারেই তো যে ক্লাসটা হয়েছিল, আমি টোটালি মিস করেছি। একটা না আমি তো একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি ওই যে আরো কিছু জিনিস আমাদের খুব বেশি পপুলার, ওগুলো আমরা কাজ করার সুযোগ পাই না, যেমন এই বাইনারি লজিস্টিক রিগ্রেশন, অর্ডিনাল রিগ্রেশন, নমিনাল রিগ্রেশন, বলে যে ওই পর্যন্ত বোধহয় যাওয়ার সুযোগ খুব কম থাকে। এগুলা শেখাবে না শহীদুল ভাই, ওই জাস্ট সিম্পল রিগ্রেশনটা সিম্পল রিগ্রেশন করে তারা শেষ করে আর কি, শেষ করে দিচ্ছে। তার কারণ এখানে আসলে অনেক রকমের পার্টিসিপেন্ট থাকে তো সবার, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা ইয়া ছাড়া ওইটা বোধহয় করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। ও আচ্ছা, এই হলো অন্যান্যদের মতামত পাইলে আমরা আর একটু অ্যাডভান্স হতাম। জি অ্যাডভান্স হন প্লিজ প্লিজ। আচ্ছা, তাহলে আমি এটা শেয়ারই করে আমি ডেটা সেটটায় যাই। আচ্ছা আমাকে একটু শেয়ার দেন কামাল ভাই, আমারে শেয়ার দেন, আমি জি ইকুয়েশন দেখাই একটা। জি আপনি শেয়ার করতে পারবেন শহীদ ভাই? আমি সবাইকে শেয়ার করার ইয়া দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ আমারটা দেখতে পারতেছেন? এখন কে শেয়ার করতেছে? এটা আমি শেয়ার দিছি একটা, এটা দেখতে তাহলে পারতেছেন? আমারটা আগে বন্ধ করি, তারপরে হ্যাঁ একজন একটা বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন শহীদ ভাইটা শেয়ার হচ্ছে, রাইট? তাই তো? জি
এখানে দেখেন এই যে একটা ইয়ে আছে আর কি ইকুয়েশন, ওই যে চাইলেন বাইনারি লজিস্টিক রিগ্রেশন এরকম একটা ইকুয়েশন হয় হুম এই যে লন অড সমান এই ভেরিয়েবলটা আসে এই যে এটা কনস্ট্যান্ট, হুম কনস্ট্যান্ট তারপরে হলো প্লাস হইলো এটা হইলো একটা ভেরিয়েবল ওরা ওরা হলো কি আলফা x1 বোধহয় না কিভাবে বলে বেটা 1 বেটা 1 এইটা তার তার এটা হলো তার কোএফিসিয়েন্ট আর কি। হুম এইটা তার সঙ্গে হলো কয়টা চিলড্রেন আছে, তারপর হলো সে কোন রিজিয়নে থাকে বিভিন্ন রিজিয়নের ফ্যাক্টর এবং এইটা তারপরে প্রেডিক্টেড প্রবাবিলিটি, এটা হলো ইকুয়েশন, হুম তাই তো নাকি? ঠিক আছে তো? ঠিক আছে শহীদ ভাই। এবং এই ভ্যালুটা যদি যখন ওই 5 এর উপরে হয় তখন এটাকে 1 ধরে, আর 5 এর নিচে চলে গেলে এটাকে 0 ধরে নেয়, তাই না? এরকমই তো বোধহয়। না এই সেটা না, আমার ফোকাসটা হলো আপনি প্রথম যে যেটা ওই ডিপেন্ডেন্ট ধরলেন না ওখানটায়, বুঝতে পারছেন? ওখানটা হলো মেইন আমার ফোকাসটা। না কিন্তু আলটিমেটলি যে সে ফাইনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট আছে না নাই সেটা তো যেতে হবে, কারণ না হলে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টটা তো আমি লজিস্টিক রিগ্রেশন করি নাই। না লজিস্টিক রিগ্রেশনই তো এটা আসে। হ্যাঁ ওখানে তো আমি লজিস্টিক করি না, ওখানে তো মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করছি। না ওটাকে পরে 10 তে কনভার্ট করে দিচ্ছেন না? ওটা না ওইটা করছি পরে সরি ওই সোশ্যাল এম্পাওয়ারমেন্টে, সেটা হলো অন্য বিষয়, সেটা এইগুলা অন্য, ওইটার থেকে কিছু আমি আনি নাই। ওইটা হলো মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, ওটা মাল্টিপল দিয়ে করছি। আর পিওর লজিস্টিক রিগ্রেশন হলো পরেরটা, ওই যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। আচ্ছা বাট আপনার এটা প্রেজেন্টেশনটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ইজিটা করাই উচিত বোধহয়, লজিস্টিকে না যায় যদি ইয়ারটা করা যায়। আবার আপনারটা শেয়ার দেন। কোনটা দিব, ওয়ার্ড ফাইল না ওয়ার্ড ফাইল? হ্যাঁ এটা তো হলো কোনটা, এই এম্পাওয়ারমেন্ট যেটা? হ্যাঁ লজিস্টিক, এটা লজিস্টিক বাইনারি। হ্যাঁ বাইনারি লজিস্টিক। আর ওইটা যেটা চারটা যেটা ছিল এর আগে যেটা ছিল, চারটা মডেল ছিল, ইনকাম, এক্সপেন্ডিচার, আরো কি এইটা? হ্যাঁ এগুলিও তো বাইনারি লজিস্টিক রিগ্রেশনই করা। না লজিস্টিক করা না এটা। এটা কি জাস্ট মাল্টিপল রিগ্রেশন? হ্যাঁ মাল্টিপল রিগ্রেশন। ও আচ্ছা, মাল্টিপল রিগ্রেশনে করছেন। ঠিক আছে, একটা হয় এইটার একটা নিতে হবে, নাহলে আমার কথা হলো যে হয় এখান থেকে একটা অথবা ওইটার একটা, যে কোনো একটা। সোশ্যাল এম্পাওয়ারমেন্টটাই আমাদের একটু অন্যদের তুলনায় একটু আলাদা করবে গ্রুপটাকে। আমাদের মনে হয় সোশ্যাল এম্পাওয়ারমেন্টের প্রেজেন্টেশনটা অন্যরা বোধহয় এটা নাও করতে পারেন, জানি না। না ওরা ওই পর্যন্ত যাবে বলে মনে হয় না, অন্য গ্রুপ যায় না। এই সেকশনের সঙ্গে কথা বলছে, তাই ম্যাডামরা জিজ্ঞেস করলাম যে আপনি আমার সঙ্গে কথা না বলে আপনারা গ্রুপের সঙ্গে কথা বলতেছেন না কেন? আমরা যেমন গ্রুপ করে অলরেডি একটা দুইটা সেশন করে ফেলতেছি, অন্যরা এখনো গ্রুপ খুঁজতেছে। ওরা এখনো গ্রুপের ইয়েই করতে পারে না আর কি, করতে পারে না। তবে ভাই আমাদের টিম লিডার কিন্তু আনিকা আপা। হ্যাঁ এগ্রি 100%, 101%, 10% ফ্রি। কিন্তু একদমই নতুন, মানে এই রিসার্চের কোনো ইয়েই নাই আমার। আপা কোনো বিষয় নাই, এতগুলা ভাই থাকতে আপনার অসুবিধা সমস্যা নাই, আপনি শুধু প্রধানমন্ত্রীর পদটা দখল করে রাখবেন, বাকি তো অতনু দাদা আছে, শহীদ ভাই আছে, কামাল ভাই আছে, আমি না হয় মুজিবুর ভাই আছে, আমি না হয় গ্রুপ করে দিলাম। সদ্য বিবাহিত রিঙ্কুদা আছেন। ও সদ্য বিবাহিত রিঙ্কুদা তো আজকে ফোনই অফ করে রাখছে। যা উনি এখন এই জগতেই নাই, এই জগতেই নাই। আপনারা আপনাদের রিসার্চ করেন, উনি ওনার রিসার্চ করতেছে। উনি এখন ক্রিটিক্যাল ভ্যালু নিয়ে চিন্তায় আছে। তাহলে আমরা এইটাই করি, সোশ্যাল এম্পাওয়ারমেন্টটাই আমরা এখানে দেখি। এই সিঙ্গেলটা, হ্যাঁ এই যে সিঙ্গেলটা, এটাই মনে হয়। এই জন্য আমি প্রথমটা রেখে আমি ভাবলাম যে বোধহয় ঝামেলা হয়ে যাবে, তখন আমি এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের টেবিলটা আনছি। থ্যাংক ইউ। এই জন্য
তাহলে এটা দিয়ে আমরা তাহলে লেখা শুরু করি, করার পরে আর একদিন আমরা বসবো কে কোন অংশ প্রেজেন্ট করব সেটা একটা বিষয়টা জি আমরা হ্যাঁ, ঠিক করি। কিন্তু ওইটা তো বোধহয় খুব বেশি সময় পাবো না, কারণ আমার ইয়াটা কই, ওই আরেকদিন টিচার আমাদেরকে যেটা দিবে সেটা কবে? আজকে তো হলো 22 তারিখ নাকি? আজকে হলো 22 তারিখ। হ্যাঁ, আমাদের প্রেজেন্টেশন কবে? 30 তারিখ। না, 30 তারিখ তো হলো ফাইনাল প্রেজেন্টেশন, তার আগে একদিন টিচারের সঙ্গে বোধহয় এটা আমাদেরকে প্রিলিমিনারি একটা আলোচনা করতে হবে। এরকম একটা কত তারিখ? দাঁড়ান, কত তারিখ একটু আমি দাঁড়ান শিডিউল। আচ্ছা, এখন তো ইউনিভার্সিটি খুলে দিছে। 26 কয় তারিখ? 26 বলেছিল মনে হয়। ওই শিডিউলটা দেখেন, শিডিউলে বলা আছে। শিডিউলটা তো আমি হাতের কাছে পাইতেছি না। এটা হলো 27। 27। তার মানে 27 তারিখে একটা ওই মানে আমাদের রেসপেক্টিভ টিচারের সঙ্গে বসে একটা ইয়া করা হবে। উনি, আমার ধারণা যে উনি কিছু সাজেশন দিবে স্বাভাবিকভাবেই, কারণ আপনার সঙ্গে তো আমার ওপিনিয়ন তো 100% মিলবে না, কারণ উনি কিছু একটা ওপিনিয়ন দিবে, মানে সেই অনুসারে হয়তো আমরা মডিফাই করে যেন সবাই করার সুযোগটা পাই আর কি। ফাইনালের জন্য একটা ভালো জিনিস প্রেজেন্টেশন হয়, সেখানে যা যদি দেখা গেলো যে রিসার্চের ধারে কাছেও যায় নাই, তাহলে তো এটা ওনাদের বদনাম আর কি, এটা তো বুঝতে পারতেছেন আর কি। 1 মাস ট্রেনিং করিয়া আমরা কিছু শিখলাম না, শিখি আর না শিখি, অন্তত পক্ষে তারা তো দেখাবে যে হ্যাঁ ঠিক আছে কিছু শিখছে। হ্যাঁ হ্যাঁ, তাদের রেকর্ডে তো একটা কিছু বলতে হবে। তাদের রেকর্ডের ব্যাপার আছে একটা, এগুলো অনেকগুলি অলিখিত ব্যাপার আর কি, মুখে বলা যায় না কিন্তু বুঝি আর কি। যে সেই জন্য ওনারা করতেছে, সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে ওই 27 তারিখ। 27 তারিখ 27 তারিখে একটা আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে আর কি, দেওয়ার পরে উনি ফাইনাল করে দিলে তারপরে সেই অনুসারে হয়তো আমাদের 30 তারিখে ফাইনাল প্রেজেন্টেশনটা হবে। আমার ধারণা যে এরকমই, জানি না এর আগে তো আমরা আসলে ইয়াতে ট্রেনিং করি নাই। আগের যেটা করছে ওনারা ক্লাসে এসে ওই কে কি করতেছেন এই মানে এখানে খুব বেশি ইনপুট তারা দেন না। হ্যাঁ, কেউ কিছু না পারলে না বুঝলে তখন ওনারা ইনপুটটা দেন, কিন্তু কিছু করে ফেললে আমি তো আগে আইএসআরটিতেও করছি ট্রেনিং, এনারা ওই প্রেজেন্টেশনটাই মেইনলি করে। আচ্ছা, মানে প্রেজেন্টেশন দিলেন তারপরে কি ওরা আর কোনো মডিফাই করার ওনার সামনে আর প্রেজেন্টেশন দেওয়ার দরকার পড়বে না, ওনারা শুধু দেখাইলে যে স্যার আমরা এই করতেছি এইগুলাই উনি দেখেন। আর যদি কোনো গ্রুপ না পারে কোনো কিছু অ্যানালাইসিসে সমস্যা হচ্ছে ইত্যাদি, তখন উনি হয়তো হেল্প করে, কিন্তু আমাদের তো আমরা সেটা তো অতিক্রম করে গেছি। হ্যাঁ, আমাদের তো ওই লেভেল পর্যন্ত পার হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শুধু এখন প্রেজেন্টেশনটা সাজানো, এটাই হলো বাকি। ঠিক আছে, তাহলে সাজায় ফেলতে পারেন মনে হয়, আমাদের যদি দলনেতা যদি অনুমতি দেয় আর কি। হ্যাঁ আনিকা আপু। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আপনি ইয়ে করেন। ভাইয়া, এই ওয়ার্ড ফাইল যেটা আমাদের দেখাচ্ছেন এটা কি মেইল করবেন? এটা তো এলোমেলো আছে, আমি সাজিয়ে মেইল করি। মানে ওভারঅল সব ইনফরমেশন গুলা একসাথে থাকবে তখন? হ্যাঁ 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 থাকবে, দরকার হলে আমি প্রেজেন্টেশন তৈরি করে প্রেজেন্ট করবেন যেটা তার একটা আলাদা ওয়ার্ড ফাইল তৈরি করে দেবো না। না, প্রেজেন্ট করার জন্য যেটা সেটা যে পাওয়ার পয়েন্টের একটা ফাইল দিবেন, আর এটার জন্য এইটার একটা ওয়ার্ড ফাইল দিয়ে দেবেন, বাস তাইলে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পাওয়ার পয়েন্টের কোন স্লাইডে কি আছে? ধন্যবাদ ভাই, সবাইকে একটা ওয়ার্ড ফাইল দিয়ে আমরা মোটামুটি একটু দেখে নিলাম। ওকে ওকে, কোনো সমস্যা হবে না। এই মুজিবর ভাই বলছেন নাকি? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এটার মধ্যে অনেক কিছু ইসের বইয়ের কথা তো, যেগুলো কাটসাট করে আমি এই করে দেবো না, প্রেজেন্ট করার মতো করে আমি দিয়ে দেবো না আপনাকে। একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, বড় করার দরকার নাই। হ্যাঁ, রেফারেন্স ওইটা করে আমি ই করে দেবো না। আর আমি আপনাদের স্টার্টার এটা বোধহয় দিয়ে দিতে পারি এখনই, স্টার্টার ফাইলটা বোধহয় দিয়ে দিতে পারি, আপনারা এটা কনভার্ট করে এসপিএসএস এও নিতে পারবেন, সমস্যা নেই। দেন, ঠিক আছে। জি দেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা করলে। ওয়ালাইকুম আসসালাম। আতনুদাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সহ যারা টিমে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু বাইরে ছিলাম, খুব ক্রাউডি পরিবেশে ছিলাম, শোনার চেষ্টা করেছি। আসলে আপনি তো মোটামুটি একদম ফুল একটা রিসার্চ করে ফেলেছেন, একদম পরিপূর্ণ রিসার্চ বলতে রিসার্চার হেড, উনি মানে রিসার্চের গুরু। আমি
কেউ অহংকার হিসেবে নিবেন না, আমি সৃষ্টিকর্তার কাছেও বলি যে আমার জন্য অহংকার হিসেবে আনেন। এটা আমার একক দ্বিতীয় বই এবং জয়েন্টলি বইয়ের সংখ্যার মধ্যে এটা আমার চতুর্থ। রাইট, কনগ্রেচুলেশন কনগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন। এবং আচ্ছা আর তাহলে একটা, এই হ্যাঁ দাদা, হ্যাঁ আমি তো এইটার জন্য ভাইয়া, অতনু আমি- ভাই, হ্যাঁ প্লিজ। আপনার কাছে একটা দাবি থাকবে, শুধু খালি ট্রেনিং এর মধ্যেই আপনার সহযোগিতা সীমাবদ্ধ না থেকে ট্রেনিং এর পরেও যেন আপনাকে আমরা কোয়ার্টারলি পাই, এটা একটা বড় চাওয়া থাকবে আমার। ভাই আমার আমি এখন ব্যক্তিগত বিশাল চাওয়া থাকবে। সমুদ্রে, রিসার্চের বিশাল সমুদ্রে মাত্র টিকিট কাটছি, ঢাকা থেকে রওনা দিব। যাক ঠিকই আছে। এই নিউটন ততটুকু এই যদি কথাই আমার বলছিল, মাথায় কোলায় আমি চেষ্টা করবো আমার নিউটন এই মেধায় কথাই জ্ঞানে বলছিল, যেতে। অসুবিধা নাই। আসলে বিষয়টা হলো যে আইনস্টাইনও একই কথা বলছিল। এখন আমরা যে ওই যে এসআরআর এ যে একটা রিসার্চ হচ্ছে, ওখানে দুইজন ব্যক্তির নাম দিতে হয়, প্রফেসরের নাম। ওখানে আমরা কার নাম দিতে পারি, একটু সাজেস্ট করবেন? তো আপনার তো দেখেন ইকোনমিক ব্যুরো কারো নিতে পারেন কিনা, আকবর স্যার বললে দেখেন তারটা তিনি দেন কিনা। আকবর স্যারকে বলবো না? হ্যাঁ হ্যাঁ, যদি আকবর কোঅর্ডিনেটর স্যার, তার, আকবর স্যার, রহমান স্যার, এরা ওখানে কি মানে কি সাপোর্ট দেয়? রমন ভাই হলো ওখানে রিসার্চ অফিসার না কি হিসাবে আছেন, না, আর আকবর স্যার ওখানে প্রিন্সিপাল রিসার্চ অফিসার, হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপাল PRO রিসার্চ অফিসার, পিআরও হিসাবে প্রিন্সিপাল আছেন। রিসার্চ অফিসার। আর এটা তো টিচারই বা প্রফেসর বোধহয় ফুল, আকবর আর এরা ফুল প্রফেসর, যারা লেকচার দিচ্ছে সবগুলি বোধহয় ফুল প্রফেসর। ফুল প্রফেসর। না, আকবর স্যার আর রহমান স্যার তো ইয়া দেয় না, লেকচার দেয় না। না রহমান ভাই তো টিচার না। উনি আসলে কোঅর্ডিনেট গুলি করে আর কি, মানে পুরো ট্রেনিং এর কোঅর্ডিনেট। আচ্ছা, লজিস্টিক সাপোর্টটা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ, এবং উনি অফিসিয়াল অফিসিয়াল। উনি হ্যাঁ অফিশিয়াল হ্যাঁ, এমপ্লয়ি, তো বিআর এর অফিশিয়াল এমপ্লয়ি বোধহয়। আমরা তিনজন আছে, ওই রমন ভাই, নজরুল ভাই, আর একজনের হুম। সম্ভবত মাহবুব ভাই না কি যেন নাম। ওনারা কি ওই যে ইউনিভার্সিটিতে বসে? হ্যাঁ ইউনিভার্সিটিতে বসে, 3 তলা উঠে বাম পাশে। আচ্ছা আচ্ছা, তাহলে একদিন যাওয়া যাবে। হ্যাঁ, যে দেখা করে আসতে পারেন, 3 তলা উঠে একেবারে বাম হাতেই ওনাদের আস্তানা। আর আপনার নাম দিলে অসুবিধা কি? না আমি ভাই অত বড় কিছু হয় না, আমারটা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, যদি যোগ বিয়োগে মিলে যায় দিয়ে দিব না। না, এটা দিয়েন না, গরিব মানুষকে সব জায়গায় নিতে নাই। ভাই আমাদের আজকে যে ওখানে গরিব, আগামী দিন সে বড় লোক। তখন দেখা যাবে, ইনশাআল্লাহ। তখন নাম দিয়ে। ঠিক আছে তাহলে কি আজকে কি শেষ করে দিব নাকি ভাই, কামাল ভাই, আর কিছু পড়াইবেন? কামাল ভাই, না পড়াবো না, আমি ওই যে লগটা নেওয়ার কারণটা একটু দেখাচ্ছিল। দেখেন লগ নেওয়ার আগে আমার ইনকামের অবস্থা কি ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই লগ নেওয়ার পরে এটা আমার এইভাবে আসে, এটা ঠিক শেপে আসে, নরমাল ডিস্ট্রিবিউশনে আসে, তখন আমি ওটাকে রিগ্রেশনে রান করাই। কারণ সেই ইনকামের ক্ষেত্রে অনেক আপনার ভ্যালু চলে আসে। হ্যাঁ, এই যে দেখেন এখানে চুরাশি, বিশাল একটা ভ্যালু, বিশাল একটা। 8,40,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা এই করে তারপর আমরা আবার ট্রিমড মিন করি অনেক সময়। হ্যাঁ, করলে ওই প্রত্যেকটা অংশ থেকে কিছুটা ওই এইগুলা বাদ চলে যায়, তারপরে আমরা এগুলো নরমাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসি। এই হলো মূলত। কই এমনি আনিকা আপু কিছু বলবেন? না না ঠিক আছে। ওকে আপু, তাহলে আমি এটা নিয়ে কাজ করি, আর মুজিবর ভাই আর যে ভাই আছেন আকরাম ভাই, আকরাম ভাই, তাহলে আমরা কি মোটামুটি, জি ওয়ালাইকুম আসসালাম, আমরা কি মোটামুটি তাহলে আপনি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আর আমরা তাহলে নেক্সট স্টেপে বোধহয় আগাতে পারি আমরা। জি জি ইনশাআল্লাহ। আগামীকালকে তো আমাদের এমনিতে ক্লাসও আছে, তাই না? ক্লাস আছে, হ্যাঁ জি, ক্লাস আছে। তাহলে আজকে সবাইকে আমরা কি ভিডিওটা একটু পেতে পারি, রেকর্ডিংটা? আমি তো রেকর্ডিংটা পূর্ণাঙ্গ, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ ভাইয়া, জি থ্যাংক ইউ। জি। আকরাম ভালো ভাই থেকেন কোথায় সবাই। আছেন? হ্যাঁ, আকরাম ভাই, হ্যাঁ ভাই, কামাল ভাই শোনা যাচ্ছে? জি জি, আপনি আছেন কোথায়? আমি কোথাও জবে নাই, আমি এখনো স্টাডি করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অন ক্যাম্পাস যেটা আর কি, অন আচ্ছা। ক্যাম্পাস গাজীপুরে যেটা, আচ্ছা ওটা আচ্ছা, অ্যাডভান্স এমবিএ
এখানে একটা রিসার্চ আছে আর কি, থার্ড সেমিস্টারে, আচ্ছা 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 ফার্স্ট সেমিস্টার চলতেছে। আচ্ছা এই জন্য মূলত এখানে অ্যাটেন্ড করা, হাতে খড়ি নেওয়া আর কি। আসলে আমি তো একদম প্রাথমিক অবস্থায় ভেরি আছি। গুড ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ নাকি দাদা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুভরাত্রি। শহীদ ভাই তো একটু কলেজ ছিল মনে হয়, শহীদ ভাই মিউট হয়ে আছেন। আমরা মানে দাদা আজকে শেষ করতে চাচ্ছি আর কি সেশন। শহীদ ভাই আপনি কিছু বলবেন? আপনি আনমিউট করেন শহীদ ভাই, আপনি আনমিউট করেন। আমাদের লিডার তো মানে সবার সমাপ্তি ঘোষণা করবে ম্যাডাম। ভাইয়া ঠিক আছে, আমি তো বলেছি যে যেরকম ভাবে করছেন ওই অতনুদা ঠিক আছে, দেন নেক্সট লেভেলে গেলেই হবে। ওকে ঠিক আছে, তাহলে মানে শুভরাত্রি। আপনি এখন বললেন যে অনুষ্ঠান শেষ হবে, তাইলে হোস্ট এটা এখন ক্লোজ করে দিবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। জি জি ভাইয়া, জি হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।